বন্দনা করি চেতনার সেই দীপ্ত উৎসকে, যিনি আত্মজ্ঞান দিয়েই বিশ্বজ্ঞান উন্মোচনের পথ দেখান। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের চিন্তাশীল চ্যানেল ছেংখ্যানে। আজ আমরা এক গভীর ভাবনার দ্বারে পা রাখছি। বিশ্ব কি সত্যিই অসীম, নাকি আমাদের ইন্দ্রিয়সীমা ও মনন প্রক্রিয়াই তাকে অসীম বলে মনে করায়? চলুন যুক্তি, বিজ্ঞান এবং আত্মানুসন্ধানের পথ ধরে আমরা বুঝে নিই, বিশ্বকে জানা কি সত্যিই অসম্ভব, নাকি আমাদের চেতনার গভীরতাই তার চাবিকাঠি। মানুষ জানার পিপাসায় চিরকাল তৃষিত। বিশ্বজগতের আদি, অন্ত, গঠন ও বিস্তারের রহস্য তাকে ভাবিয়েছে যুগের পর যুগ। তবে প্রশ্ন একটাই, এই বিশাল, অনন্ত, রহস্যময় বিশ্বকে কি সত্যিই জানা সম্ভব? আমরা যেভাবে অসীম বলি, তা কি প্রকৃত অসীম, নাকি আমাদের উপলব্ধির সীমাবদ্ধতার ফলেই এই অসীম ধারণা জন্ম নিয়েছে? আমরা জগৎকে চিনি চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক ও মস্তিষ্কের সংবেদনশীলতার মাধ্যমে। এই ইন্দ্রিয়গুলিই আমাদের জানার দ্বার, আবার এরাই সীমাবদ্ধতার প্রাচীর। তাহলে এই সীমা ভেঙে জগৎকে জানার কি কোনো উপায় আছে? এই প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা আজকের এই গভীর আলোচনায়, যেখানে যুক্তি, বিজ্ঞান, ধ্যান ও আত্মানুসন্ধান মিলেমিশে এক নতুন ভাবনার জন্ম দেবে। চলুন শুরু করি এই অন্তর্জগৎ অবলম্বিত বিশ্বজগত অনুধাবনের যাত্রাগ্নি। আমি দৃঢ় প্রত্যয়ে এই বক্তব্য উত্থাপন করছি, বিশ্ব অসীম নয়, বিশ্বকে জানা সম্পূর্ণরূপে সম্ভব। এই ঘোষণার পেছনে রয়েছে যুক্তির স্বচ্ছ আলো, অভিজ্ঞতার বিশ্লেষণ এবং ইন্দ্রিয় ও চেতনার প্রকৃত সীমা পরিসরের অনুসন্ধান। এখন আমি ধাপে ধাপে যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করে দেখাব, কিভাবে এই অনন্ত বলে প্রতীয়মান জগৎ আদতে একটি বোধগম্য ও জানার উপযোগী বাস্তবতা, যার জ্ঞান মানুষের অভ্যন্তরীণ সক্ষমতা, একাগ্রতা ও আত্মবীক্ষণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। কি অসীম কি শব্দের অর্থ, যার কোনো কুলকিনারা নেই, যা অনন্ত বিস্তৃত, যার আদিয়ন্ত কল্পনাও করা যায় না। প্রাচীনকাল থেকে মানুষ মনে করে এসেছে, বিশ্বব্রহ্মাণ্ড ঠিক তেমনি এক অসীম সত্তা, যাকে জানাও অসম্ভব, বোঝাও অসম্ভব। কিন্তু সত্যিই কি তাই? আমরা সিদ্ধান্ত গ্রহণ করি মূলত আমাদের পাঁচটি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এবং চেতনা বা জ্ঞানবোধের উপর নির্ভর করে। এই ইন্দ্রিয়গুলির সীমাবদ্ধতা আমাদের জগৎকে উপলব্ধি করার ক্ষমতায় বাধা সৃষ্টি করে। ফলে মনে হয় বিশ্বব্রহ্মাণ্ড যেন আমাদের নাগালের বাইরে। তবে চলুন ধাপে ধাপে বুঝবার চেষ্টা করি, এই ইন্দ্রিয়গুলির সীমাবদ্ধতা সত্যিই অতিক্রমযোগ্য কিনা, এবং মস্তিষ্কের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ। শব্দ শোনার প্রক্রিয়া। আমরা যখন কোনো শব্দ শুনতে পাই, তা আদতে একটি প্রাকৃতিক ঘটনাপ্রবাহ। কোনো বস্তুর কম্পন থেকে শব্দতরঙ্গ সৃষ্টি হয়, যা বায়ু মাধ্যমে প্রচারিত হয়ে আমাদের কর্ণযন্ত্রে পৌঁছায়। কর্ণযন্ত্র সেই তরঙ্গগুলিকে গ্রহণ করে, অভ্যন্তরীণ যান্ত্রিক পদ্ধতিতে স্নায়ুতে রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক সেই সংকেত বিশ্লেষণ করে আমাদের শ্রবণ অনুভূতি সৃষ্টি করে। অর্থাৎ শব্দ শোনা আসলে এক তরঙ্গগত প্রক্রিয়া, যা আমরা চেতনার মাধ্যমে অনুধাবন করি। দেখা ও চাক্ষুষ উপলব্ধি। আমরা দেখতে পাই মূলত আলোক তরঙ্গের প্রতিফলনের কারণে। কোনো বস্তুর উপর আলো পড়লে তা প্রতিফলিত হয়ে আমাদের চোখের কর্নিয়া ও লেন্সে এসে রেটিনায় কেন্দ্রীভূত হয়। রেটিনার আলোক সংবেদী কোষ সেই আলোক তরঙ্গকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক সেই সংকেত বিশ্লেষণ করে একটি চিত্র তৈরি করে, যা আমরা দেখি ও উপলব্ধি করি। স্পর্শ অনুভূতির বিজ্ঞান। ত্বকের সংবেদনশীল কোষ, মেকানোরিসেপ্টর, মূলত যান্ত্রিক উদ্দীপনাকে গ্রহণ করে। কোনো বস্তুর চাপ, কম্পন বা তাপের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয়, তা ত্বকের মাধ্যমে গ্রহণ করে স্নায়ু সংকেতে রূপান্তরিত হয়ে মস্তিষ্কে পৌঁছে যায়। মস্তিষ্ক সেই সংকেত বিশ্লেষণ করে অনুভূতিকে রূপ দেয়া। এর মাধ্যমে আমরা বুঝতে পারি বস্তুর গঠন, তাপমাত্রা বা মসৃণতা। রিসেপ্টরের ভূমিকা ও বিশ্ববোধ। প্রকৃতিতে প্রতিটি বস্তুই তাদের নিজস্ব গতি ও ক্রিয়াকলাপের মাধ্যমে নির্দিষ্ট তরঙ্গ সৃষ্টি করে। আমাদের শরীরে থাকা রিসেপ্টরগুলি সেই তরঙ্গগুলিকে গ্রহণ করে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক সেই তরঙ্গগুলিকে বিশ্লেষণ করে বস্তুর গন্ধ, রং, আকৃতি, তাপ বা অবস্থান নির্ধারণ করে। অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু একটি ভিন্ন তরঙ্গের উৎস। যদি আমরা প্রতিটি তরঙ্গকে গ্রহণ ও বিশ্লেষণ করতে পারি, তবে বিশ্বকে জানা সম্ভব। মস্তিষ্কের ভূমিকা। মানব মস্তিষ্ক নিছক একটি যন্ত্র নয়, এটি একটি জীবন্ত, সজীব বিশ্লেষণ কেন্দ্র। অতীতের অভিজ্ঞতা, সংরক্ষিত স্মৃতি এবং বর্তমানের তথ্যকে একত্রিত করে নতুন উপলব্ধি তৈরি করে। যুগ যুগ ধরে মানবজাতি মস্তিষ্কের এই ক্ষমতার উপর নির্ভর করেই জ্ঞান, বিজ্ঞান, দর্শন ও সংস্কৃতির সৃষ্টি করেছে। মস্তিষ্কের বিকৃতি ও সংকট।
তবে মস্তিষ্কের এই বিশ্লেষণ ক্ষমতা নির্ভর করে তার স্বাস্থ্য ও কার্যক্ষমতার উপর। দুর্বল পুষ্টি, দূষিত খাদ্য, মানসিক চাপ, পারিপার্শ্বিক অস্থিরতা, রাজনৈতিক সামাজিক বিভ্রান্তি মস্তিষ্কের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত করে। ফলে স্মৃতি রোমন্থনের ক্ষমতা ও নতুন অভিজ্ঞতার বিশ্লেষণ শক্তিও কমে যায়। অজানাকে জানার সহজাত ক্ষমতা রুদ্ধ হয়ে পড়ে। একাগ্রতার অভাব। আধুনিক মানুষ চরমভাবে অমনোযোগী ও ছিন্নভিন্ন। মস্তিষ্ক বাইরে থেকে আগত তরঙ্গ বা সংকেত পায় ঠিকই, কিন্তু অতীতের অভিজ্ঞতা ও জ্ঞানকে উপেক্ষা করে সেগুলির যথাযথ বিশ্লেষণ করতে ব্যর্থ হয়। ফলে জীবন একরকম যান্ত্রিক হয়ে যায়। স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উপায়। মস্তিষ্কের এই স্বাভাবিক কার্যক্ষমতা রক্ষা করার জন্য প্রয়োজন সুষম পুষ্টিকর আহার, নিয়মিত যোগাভ্যাস এবং একাগ্রতার সাধনা। এসবের মাধ্যমেই অন্তর্মুখী মনোযোগ ও গভীর মনঃসংযোগ গড়ে ওঠে, যা বিশ্ব বোঝার পথকে উন্মুক্ত করে। বিশ্বকে জানা সম্ভব কিভাবে? মহাবিশ্ব হল অসংখ্য বস্তুর সমন্বয়ে গঠিত একটি সুসংবদ্ধ ক্ষেত্র। প্রত্যেকটি বস্তুরই নিজস্ব অস্তিত্ব ও তরঙ্গ আছে। ঠিক তেমনি মানবদেহ গঠিত হয়েছে এই একই বিশ্ববস্তুর উপাদান দ্বারা। যা মহাবিশ্বে আছে তাই মানুষের দেহেও আছে গি। অর্থাৎ প্রতিটি তরঙ্গ মানুষের দেহেও কোনো না কোনোভাবে প্রতিফলিত। তবে আমরা সেগুলি অনুভব করতে পারি না, কারণ আমাদের ইন্দ্রিয়গুলি মূলত বাইরের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। ফলে মস্তিষ্কের ভিতরে সূক্ষ্ম অভ্যন্তরীণ তরঙ্গগুলি তার দৃষ্টিসীমা থেকে বেরিয়ে যায়। কিন্তু গভীর ধ্যান, তপস্যা ও আত্মানুসন্ধানের মাধ্যমে যদি মস্তিষ্কের বহির্মুখী প্রবাহকে বন্ধ করে অভ্যন্তরীণ তরঙ্গ বিশ্লেষণে মনোনিবেশ করা যায়, তাহলে সেই সূক্ষ্ম তরঙ্গগুলি অনুভূত হতে শুরু করে। একে বলে আত্মজ্ঞান, এবং আত্মজ্ঞানই বিশ্বজ্ঞান লাভের একমাত্র সোপান। বিশ্বকে জানতে হলে আমাদের বাহ্যিক ইন্দ্রিয়ের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে হবে। তার উপায় হল অভ্যন্তরের মস্তিষ্ক ও চেতনার শক্তিকে জাগ্রত করা। মস্তিষ্ক যদি প্রকৃতভাবে সচল থাকে, যদি একাগ্রতার মাধ্যমে আত্মজ্ঞান লাভ সম্ভব হয়, তাহলে বিশ্বকে জানাও অসম্ভব নয়। বিশ্ব অসীম নয়। বিশ্বকে জানা সম্ভব, অন্তর্জ্ঞানই তার চাবিকাঠি। বিশ্বকে জানার পথ বাইরে নয়, ভিতরেই নিহিত। যে মস্তিষ্ক চেতনায় জাগ্রত, যে মন একাগ্রতায় স্থির, সেই বুঝতে পারে বিশ্ব অসীম নয়, বিশ্বকে জানা সম্ভব। এই বিশ্লেষণ যদি আপনাদের ভাবনাকে ছুঁয়ে যায়, তবে ছেনধেন চ্যানেলটির পাশে থাকুন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে যুক্ত হন এই অন্বেষণের যাত্রায়। আপনার চিন্তাভাবনা কমেন্টে জানান। চিন্তাভাবনার আলোকেই তো চেতনার উদ্ভাস। পরবর্তী ভাবনাপূর্ণ পর্বে আবার দেখা হবে। ততদিন চেতনায় থাকুন, চেতনা জাগুন। হরে কৃষ্ণ।